কোনটার কথা বলতেছি তাহলে একটু দেখে নাও, তাহলে আরো ভালো বুঝতে পারবে। এই যে এটা বুঝতে পারছো, মেজারমেন্ট ইন ইনস্ট্রুমেন্টেশন, এই যে সিলেবাস ছিল, মেথড অফ মেজারমেন্ট, স্ট্যাটিক, অ্যাপ্লাইড ফিল্ড, ইরোর অ্যানালাইসিস, ক্যালিব্রেশন। হ্যাঁ, কি বললাম বুঝতে পারলা? এই স্লাইডটা দেখবা, জি বুঝছো? স্যার। আচ্ছা, এই স্লাইডের এই যে মেজারমেন্ট কি, ইনস্ট্রুমেন্ট কি, সিগনিফিকেন্ট অফ মেজারমেন্ট, এগুলো পড়বা। তারপরে কি সিগনিফিকেন্ট অফ মেজারমেন্ট, কয় ধরনের মেজারমেন্ট আছে, দুই ধরনের, ডিরেক্ট মেজারমেন্ট, ইনডিরেক্ট মেজারমেন্ট। তারপরে কিছু এক্সাম্পল দেওয়া আছে এখানে। ক্লাসিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট আছে। মেথড অনুযায়ী কয় ধরনের আছে, সেকেন্ডারি, অ্যাবসলিউটটা। এরপরে অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট কোনটা। তারপরে হোয়াই উই ইউজ সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট, কেন আমরা সেকেন্ডারি ব্যবহার করি প্রাইমারি ব্যবহার না করে। অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্ট অফ রেজাল্ট অফ মেজারমেন্ট, কয় ধরনের, ডিফ্লেকশন টাইপ ইনস্ট্রুমেন্ট। তারপরে লার্ন টাইপ ইনস্ট্রুমেন্ট। তারপরে কম্পারিজন, ডিফ্লেকশন আর লার্ন টাইপ ইনস্ট্রুমেন্ট, দুটোর মধ্যে কম্পারিজন করা আছে। তারপরে অ্যাপ্লিকেশন অফ মেজারমেন্ট সিস্টেম, মনিটরিং অফ প্রসেস অফ অপারেশন আর কন্ট্রোল প্রসেস অফ অপারেশন। এই যে এটা রিলেশন বিটুইন মেজারমেন্ট এন্ড কন্ট্রোল, এই ব্লক ডায়াগ্রাম দেখবা বইতে আছে। অ্যাপ্লিকেশন অফ মেজারমেন্ট সিস্টেম। এরপরে পড়বা, এটা খুবই গুরুত্বপূর্ণ, ক্যারেক্টারিস্টিক্স অফ ইনস্ট্রুমেন্ট, স্ট্যাটিক আর হলো ডাইনামিক। স্ট্যাটিকের মধ্যে কি কি জিনিসগুলো আছে, অ্যাকুরেসি আছে, প্রিসিশন, এটা খুবই ইম্পর্টেন্ট, অ্যাকুরেসি কি, প্রিসিশন কি, এবং চিত্র দিয়ে এটা বুঝাই দিবা কোশ্চেন যখন লিখবা। অ্যাকুরেসি প্রিসিশনের মধ্যে পার্থক্য কি, সেন্সিটিভিটি কি, সিলেক্টিভিটি কি, রেজুলেশন কি, তারপরে ডেড স্পেস কি। এরপরে আছে ইরর, এটাও খুবই গুরুত্বপূর্ণ। কয়েক ধরনের ইরর দেখা যায়, গ্রস, সিস্টেমিক আর হলো র্যান্ডমিক ইরর। গ্রস ইরর কোনগুলো, সেগুলো আছে দেখতে দেখলে ইয়ে হয়। সিস্টেমেটিক ইরর কি হতে পারে, সেটা দুই ধরনের, একটা হলো ইনস্ট্রুমেন্টাল ইরর হতে পারে অথবা ইনভায়রনমেন্টাল ইরর হতে পারে। তাহলে র্যান্ডম ইরর কোনগুলো, সেগুলো বলছে স্ট্যাটিক ইরর, এবং স্ট্যাটিক ইররের অঙ্ক থাকে। আর এটা আসলে লিমিটিং ইরর বা গ্যারান্টি ইরর। রিলেটিভ লিমিটিং ইরর এর সম্পর্ক কোনটা, এটা এ এ এ ইকুয়াল টু এস 1 + ε r, এটা প্রমাণ আসে কিন্তু। অঙ্ক আছে 3.1, 3.2। এটা ছিল প্রথম স্লাইড, বুঝছো কি? জি স্যার। এই আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ওই স্লাইডটা এই জন্য লিখছি, দেখো স্লাইড 1 মানে, বুঝছো? আর বইয়ের কোনটা পড়বা, দেখে শাওনির বই পড়বা, কোন কোন চ্যাপ্টার, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3। এই স্লাইডটা এই তিনটা চ্যাপ্টারের উপরে বেস করে করা আছে। হ্যাঁ? এর মধ্যে আর্টিকেল পড়বা কোনটা, এই দেখো, এই যে লিখে দিছি। হ্যাঁ, এরপরে এক্সাম্পল পড়বা কোনটা, এই যে এক্সাম্পল, এই যে এগুলা অঙ্ক। চ্যাপ্টার 2 আনসলভ প্রবলেম কোনগুলা, এই যে এইখানে, এই প্রথমটার স্লাইড দিয়ে দেওয়া আছে, এখান থেকে এক সেট, বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে ওই স্লাইডটা ভালো করে পড়বা, ওখান থেকে অ্যাকসেপ্ট কোশ্চেন হবে। এরপরে দেখো স্লাইড 2, অ্যামিটার, ভোল্টমিটার মেথড, সাবস্টিটিউশনাল মেথড, ক্যারি পোস্টার ব্রিজ, স্লাইড ওয়্যার ব্রিজ, এটা ব্রিজ গুলো আছে। স্লাইড 2 যেটা, এখন 2 তোমরা এইটা চ্যাপ্টার 14 এবং 16, চ্যাপ্টার 14 এবং চ্যাপ্টার 16, এই দুটো মিলেই এই স্লাইড 2 মধ্যে আছে, বুঝছো? এটা স্লাইড 2 হবে, এটা স্লাইড 2 হবে। হ্যাঁ, আমি একটু দেখাচ্ছি তোমাদের, স্লাইড 2 দেখতে পাচ্ছিস? জি স্যার। এই দেখো, আচ্ছা এই দেখো কি লেখা আছে, দেখো চ্যাপ্টার 14 এবং কি চ্যাপ্টার 16, কি কি সিলেবাসে রেজিস্ট্যান্স মেজারমেন্ট করতে হবে, ইন্ডাকটেন্স, ক্যাপাসিট্যান্স মেজারমেন্ট। এর মধ্যে তিন ধরনের রেজিস্ট্যান্স আমরা পাই, একটা হলো লো, একটা হলো মিডিয়াম, একটা হাই। লো হলে কখন হবে, মিডিয়াম হলে কখন হবে, হাই রেজিস্ট্যান্স হলে কখন হবে।
তারপরে লো রেজিস্ট্যান্স কিভাবে মেজার করা যায়? অ্যামিটার ভোল্টমিটার মেথডের মাধ্যমে, ক্যালভিন ডাবল ব্রিজের মাধ্যমে, পোটেনশিওমিটারের মাধ্যমে এটা নির্ণয় করা যায়। অ্যামিটার ভোল্টমিটার মেথড কয়েকদিন আগে ল্যাবেই করাছি, মনে আছে না? জি স্যার। তারপরে ক্যালভিন ডাবল ব্রিজ এগুলো দেখবো। তারপরে দেখো মিডিয়াম রেজিস্ট্যান্স বের করতে গেলে হুইস্টন ব্রিজ লাগে, সাবস্টিটিউশন, অ্যামিটার ভোল্টমিটার মেথড অথবা ওহম মিটার মেথড লাগে। প্রথমে আসো অ্যামিটার ভোল্টমিটার মেথড, এটা ইয়াতেই করাই দিছিলাম, অ্যামিটার ভোল্টমিটার মেথড পড়বা। এরপরে তো সাবস্টিটিউশন মেথড, এই মেথড অনুযায়ী পড়বা। এরপরে গুরুত্বপূর্ণ হলো এটা হুইস্টন ব্রিজ মেথড, বুঝছো কি? হুইস্টন ব্রিজ মেথড, এই যে চারটা বাহু থাকে, একটা আননোন থাকে, এবং এই কোশ্চেন গুলো তোমরা জানো যে পি ডিভাইড বাই কিউ ইজ ইকুয়াল টু কি হয়, আর ডিভাইড বাই এস। এর কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো বলার পর সেগুলো এখানে কিছু জিনিসগুলো আছে লাগবে, হলো এটা সেন্সিটিভিটি অফ দা হুইস্টন ব্রিজ। সেন্সিটিভিটি অফ দা হুইস্টন ব্রিজ কি জিনিস এটা পড়বা। পড়ার পর সেন্সিটিভিটি অফ দা হুইস্টন ব্রিজের এই কোশ্চেনটা প্রমাণ করবা। এই পর্যন্ত সেন্সিটিভিটি অফ দা হুইস্টন ব্রিজ এদের থিটা এবং এস বি এদের অনেক সময় এই পর্যন্ত প্রমাণ দিয়ে দেওয়া হয়, এই পর্যন্ত। এটা কি পড়ানো হয়েছে তোমাদের? না স্যার। এটা একবারে পড়ানো হয়নি? না স্যার, আজকে প্রথম দেখলাম স্যার। আচ্ছা, তাহলে এটাই পড়বা আগে। 16 নাম্বার চ্যাপ্টার আমাদের করানোই হয়নি। হ্যাঁ, এই চ্যাপ্টার পড়ো নিয়ে না স্যার, 16 নাম্বার চ্যাপ্টার করানো হয়নি। 14। স্যার আমাদের 10 চ্যাপ্টারই শেষ। কেন এই স্লাইড গুলো পড়ায়নি তোমাদের, হুইস্টন ব্রিজ মেথড বা এগুলা? এই স্লাইড গুলো আমাদের কাছে নাই, শুধু প্রথম স্লাইডটা ছিল। বাকি স্লাইড গুলো নাই? স্যার স্লাইড তো এনেই না স্যার, শুধু স্যার। বই পড়ে গেছে, স্লাইড ধরে নেই। আচ্ছা, এই স্লাইডটা লাগবে। হ্যাঁ, এই স্লাইডটা আমি দেখা দিচ্ছি, দেখো এখান থেকে কোশ্চেন দিব আমি। এটা তো পড়াই দিছি, তোমরা এটা পড়ো ভালো করে। হুইস্টন ব্রিজ মেথড কি কি আছে এখানে? মোর অ্যাকুরেট অ্যান্ড রিলায়েবল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড এক্সটেন্সিভলি ইউজড ইন দ্য ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিতে এটি বেশি ব্যবহার করা হয়। এর অ্যাকুরেসি হলো 0.1%, কোয়াইট কমন, আর লঙ্গার ইউজ দেন অলমোস্ট এনি ইলেকট্রিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্ট। এটা জানো তোমরা, এটা কি হবে, এই যে এই দুই মাথায় কি লাগাই আমরা, সোর্স লাগাই, আর দুই মাথার মধ্যে একটা কি লাগাই দেয়, গ্যালভানোমিটার। ওকে, আচ্ছা। ব্যালেন্স পজিশনে কি হবে, এই যে এর ভিতরে যদি কোনো কারেন্ট ফ্লো না করে, তাহলে এই কারেন্টটা I1 I3 একই হবে, আর I2 I4 একই হবে। বুঝতে পারলা? তার মানে যে এই দুই বিন্দুর পোটেনশিয়াল, এ বির পোটেনশিয়াল আর এ ডির পোটেনশিয়াল সেম। এজন্য কি বলছে, I1P I2R। এখন এই মানগুলো বসায় দিলে লাস্টে কি আসছে, P বাই কিউ ইজ ইকুয়াল টু কত, R বাই S। এবার চলে আসো সেন্সিটিভিটি অফ দ্য হুইস্টন ব্রিজ। ইট ইজ ফ্রিকুয়েন্টলি ডিজারেবল টু নো দ্যাট দ্য গ্যালভানোমিটার রেসপন্স টু বি expected in the breeze which is slightly unbalanced so that a current flow through the galvanometer. This may be used in order to, তার মানে যদি কোনোভাবে একটু কম বেশি হয়, মানে এদের কোনটা, এই যে এটার কথা বলছে, এই যে এটা, তাহলে কি হবে, এই গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কি করা শুরু করবে, কারেন্ট ফ্লো করা শুরু করবে। ওটা দেখে আমরা বুঝি এর সেন্সিটিভিটিটা কেমন, এটাই নির্ণয় করবো আমরা। এজন্য বলছে দেখো, সিলেক্ট এ গ্যালভানোমিটার with which a given unbalance may be observed in the specific breeze arrangement. Determine the minimum unbalance which can be observed with a given galvanometer in the specific breeze arrangement and determine the deflection to be expected for a given unbalance. এই যে এখানে আমাদের জিনিসটা আছে দেখো, the sensitivity of the unbalance can be computed by solving the breeze circuit for the small unbalance. এটা বলছিলাম যে এস এর পরিবর্তে আমরা কিছু পরিমাণ একটু চেঞ্জ করে দিব, এস বা আর যেটাই আমরা চেঞ্জ করি। আমরা এখানে যদি আর ধরে থাকি, তাহলে ধরো তো এটারই কিছু পরিবর্তন করছে, এই জন্য বলা আছে আর এর জায়গায় কি বসেছে, আর প্লাস ডেল আর। তাহলে কিছুটা আনব্যালেন্স তৈরি হচ্ছে। এই আনব্যালেন্সটা কি করছে, একটা ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি করছে গ্যালভানোমিটারের দুই প্রান্তে। দ্য ভোল্টেজ ড্রপ পয়েন্ট এ এন্ড বি, এ এন্ড বির মধ্যে যে পয়েন্টটা ভোল্টেজ ড্রপ হবে, সেই পয়েন্টের ড্রপটা কত হবে, এই এটার কথা বলছে, এ আর বি।
এখানে যে ড্রপটা হবে সেটা হচ্ছে I1 ইন্টু পি। এই জন্য বলছে দেখো I1 ইন্টু পি, তাহলে ওইখানের ভোল্টেজ কত সেই অনুযায়ী এই I1 এর মান কত হবে, তাহলে এই I1 এর মান হলো ওই ভোল্টেজ ডিভাইড বাই হচ্ছে ওর রোধ, সেটা হলো পি প্লাস কিউ। তাহলে এরকম বেরোছে। ঠিক সিমিলারলি ই অফ এডির যে মান সেই মানটা বেরোছে এরকম। এখন দ্য ভোল্টেজ ডিফারেন্স বিটুইন বি অ্যান্ড ডি, তাহলে বি বিন্দু আর ডি বিন্দুর মধ্যে যে ডিফারেন্স এই দুটো বিয়োগ করলে পাওয়া যাবে, সেটা হচ্ছে কি এই দুটো বিয়োগ করা হয়েছে, এইটা হলো সেই হলো ডিফ্লেকশন, এই যে দুটার ডিফারেন্স। তাহলে ওই ডিফারেন্স যেহেতু সেন্সিটিভিটি অনুযায়ী ব্রিজের হুইস্টন ব্রিজ আমরা জানি পি ডিভাইড বাই কিউ আর বাই এস ছিল, তো এইখানে যদি আমরা যোজন করি তাহলে এখানেও যোজন করতে হবে, তাহলে দুটো পরস্পর সমান হয়। আর এটা তো এই অনুযায়ী এখানে এটা সমান আছে, এই জন্য এই মানটা নিয়ে এখানে বসানো হচ্ছে। বসাইলে ইকুয়েশনটা দাঁড়ায় এরকম। এখন দেখা যাচ্ছে এই যে আর প্লাস এস এর উপরে যদি স্কোয়ার করো তাহলে এর মানটা আসলে এই যে ডেল আর ইন্টু আর প্লাস এস এর তুলনায় অনেক বেশি, এই জন্য এই অংশটুকুকে আমরা অমিট করে ফেলছি। এই জন্য লেখা আছে ইএস ডিভাইড বাই ডেল আর ইকুয়াল টু আর প্লাস এস এর উপর হোল স্কোয়ার। এখন বলছে এস বি দা ভোল্টেজ সেন্সিটিভিটি অফ দা গ্যালভানোমিটার, তাহলে ডিফ্লেকশন অফ গ্যালভানোমিটার, তাহলে থিটা ইজ ইকুয়াল টু এস বি ইন্টু ই হয়, এই যে এটাই হলো সেই ভোল্টেজ সেন্সিটিভিটি। তাহলে থিটাটা হলো এস বি ইন্টু ই, তাহলে এস বি ইন্টু ই, ইটাই হলো এই যে দুটো ডিফারেন্স, এই যে এটা এই মানটা এখানে বসাই দিছে। তাহলে ব্রিজ সেন্সিটিভিটি যেটা সেটা হচ্ছে থিটা ডিভাইড বাই ডেল আর বাই আর, তাহলে এই থিটার মানটা এখান থেকে বসাই দিবে, দিলে এরকম পাওয়া গেছে। তাহলে এস বি ইকুয়াল টু কত, এস বি ইন্টু পি বাই কিউ, টু পি বাই কিউ। এখন যদি ইকুয়াল হয় আর্ম গুলো মানে পি বাই কিউ, এই দুটার মান আর বাই এস এগুলোর মান যদি পরস্পর সমান হতো তাহলে পি বাই কিউ এর মানটাও একই রকম বসাইতো। তাহলে পি কিউ আর এর যদি সমান হয় তাহলে এখানে তখন বসাবো এটা এক এটা এক, তাহলে 2 আর 2 এ 4, তখন মানটা কেমন, এস ভি ই ডিভাইড বাই 4। বুঝতে পারছো কি? প্রমাণটা কিন্তু এটাও থাকতে পারে, প্রমাণ এটাও থাকতে পারে, প্রমাণ এটাও থাকতে পারে, প্রমাণ এটাও থাকতে পারে, ব্রিজ সেন্সিটিভিটি যেটা। আর আমরা যেটা কাজটা করতেছিলাম যে থেভেনিন ইকুইভ্যালেন্ট রোধের যদি তৈরি করতে চাই, দা কারেন্ট থ্রু দা গ্যালভানোমিটার কি পরিমাণ যাবে ক্যান বি ফাউন্ড বাই থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। তার মানে আগেরটা যেটা ছিল পি বাই কিউ আর বাই এস, তাহলে আর এর পরিবর্তে আসছে আর প্লাস ডেল আর, আর যে জায়গায় ভোল্টেজ সোর্স ছিল সেই দুটো কি করে দেওয়া আছে, শর্ট করে দেওয়া আছে। আর যেখানে বের করব বি আর ডি বিন্দু এই দুটো ওপেন করে দেওয়া আছে। এই অনুযায়ী আমাদের এই দুই টার্মিনালের আমাদের কি বের করতে হবে, ভি থেভেনিন। তাহলে থেভেনিন যে ভোল্টেজ সেই মানটা হলে এই যে এত ভোল্টেজ, এটা বের হয় পি কিউ আর এস সমান হলে, তাহলে এর ভোল্টেজের মান বেরোবে এরকম। আর রোধটা হলো এই যে রোধ হলো দেখতে বুঝতেই পারতেছ যে এই দুই বিন্দু রোধ মানে কি, যে এই দুটো প্যারালাল এই দুটো প্যারালাল করলে যে মান বেরোবে সেটা হচ্ছে এইটা। তাহলে গ্যালভানোমিটারের কারেন্ট হলো এত, তাহলে ওই মানটা নিয়ে যা তুমি যদি এখন এখানে বসায় দাও তাহলে এই যে বাড়াবে হলো কারেন্ট সেন্সিটিভিটি। আগে ভোল্টেজ সেন্সিটিভিটি দেখতে দিলে কারেন্ট সেন্সিটিভিটি কিবা। তাহলে এই যে এই প্রশ্নটাও আমাদের থাকতে পারে যে ভোল্টেজ সেন্সিটিভিটি এবং কারেন্ট সেন্সিটিভিটির মধ্যে পার্থক্যটা কি হবে, সম্পর্ক কি, তাহলে এরকম। এবং ওটা যেন বুঝতে অসুবিধা না হয় তার জন্য এখানে আমি হাতে লেখেও তোমাদের প্রমাণ করে দিয়েছি। এই পর্যন্ত পড়বা এটা লিমিটেশন অফ হুইস্টন ব্রিজ। এই কোশ্চেনটা দিবই, এই কোশ্চেনটা আমি স্লাইড দিয়ে দিব, এই কোশ্চেনটা তোমরা দেখবা। ওই সিনেটে পরে যাই, আমি ক্লাস করতেছি। হয়ে গেছে নাকি? এই কোশ্চেন বুঝছো, কে রে, কথা বলে না কেউ? জি স্যার। তাহলে এই কোশ্চেনটা পড়বা, যেহেতু তোমরা অন্য কিছু পড়োনি তাহলে এই একটা ব্রিজ মেথডই ভালো করে পড়ো। এরপরে আরো কিছু ছিল, সেটা হচ্ছে ক্যারি পোস্টার স্লাইড ওয়্যার ব্রিজ। এখন সবগুলো ব্রিজ তো পড়ানো সম্ভব নয়, তাহলে ওই অনুযায়ী এখানে একটু দেখবা, আমি একটু বলে দেই স্লাইড ওয়্যার ব্রিজে কি ছিল।
এই যে এখানে কিছু লিমিটেশন আছে, বুঝছো? এই লিমিটেশন গুলো দূর করার জন্য হুইস্টন ব্রিজ থেকে আমাদের আসছে ক্যারিং পোস্টার স্লাইড ওয়্যার ব্রিজ। এই দুটো ব্রিজের মধ্যে একটা ব্রিজ অবশ্যই পাবা। সেটা কি? ইট ক্যান মেজার ফ্রম ফিউ ওহম টু মেগা ওহম। আপার লিমিট ইজ সেট বাই রিডিউসিং সেন্সিটিভিটি। আপার লিমিট ক্যান বি এক্সপ্রেসড বাই ইনক্রিজিং ইএমএফ। কন্টাক্ট রেজিস্ট্যান্স প্রেজেন্ট অ্যাট সোর্স অ্যান্ড আনসার্টেনিটি দ্যাট ইজ ডিফিকাল্ট টু ওভারকাম। তার মানে কন্টাক্ট যে রেজিস্ট্যান্স, এটা তোমার হলো আনসার্টেনিটি দেওয়া আছে। এই জন্য এই জিনিসগুলোর ওভারকাম করার জন্য আমাদের নতুন যে রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে তার নামটা হলো ক্যারি ফোস্টার স্লাইড ওয়্যার ব্রিজ। হুইস্টন ব্রিজের যে সমস্যাগুলো ছিল তাকে উতরানোর জন্য ক্যারি ফোস্টার স্লাইড ওয়্যার ব্রিজ আসে। এখানে কি আগেরটা এখানে সরাসরি তোমার কি দেওয়া ছিল, আর এবং এর যুক্ত করা ছিল, আর এখানে একটা স্লাইডিং ওয়্যার দেওয়া আছে, তার দেওয়া আছে। হ্যাঁ, আর এই সোর্সটাকে দুইবার পরিবর্তন করতে হয়, মানে একবার এইভাবে প্রথম এই প্রান্ত থেকে মাপবো, পরে সোর্সটাকে উল্টাই দিলে তারপরে আমরা এই জিনিসটাকে আবার মাপবো। মানে বোঝানো হচ্ছে এরকম, দেখো আমি বলি। আগেরটা ছিল পি কিউ আর এস, এই আর এবং এস এই দুটো একসাথে জোড়া লাগানো ছিল। এখানে একটা ওয়্যার দেওয়া আছে। কি কাজ করা হয়েছে? এইখানে আমাদের সোর্সটা লাগাই দিয়ে এই গ্যালভানোমিটার দিয়ে মনে করলাম এই গ্যালভানোমিটারের এই পয়েন্টটাতে সে ব্যালেন্সিং তৈরি করছে। তাহলে এই পি বাই কিউ আর এর সাথে কি আসলো? আর প্লাস হলো এই যে এই অংশটুকু, এইটুকুর রোধ যদি L1 হয়, তাহলে এই অংশটুকুর রোধ প্লাস এস এর সাথে এই যে এল মাইনাস L1 এই অংশটুকুর রোধ, এই দুটার ডিফারেন্স। ঠিক সিমিলারলি আবার কি করা হয়েছে, এই এই যে আমাদের সোর্সটা ছিল, এর সোর্সটাকে চেঞ্জ করে দেওয়া, ইন্টারচেঞ্জ করলে মনে করলাম এবার তোমার হলো ব্যালেন্সিং পয়েন্ট আসছে L2 তে। তাহলে এই অনুযায়ী এই কথা বলছে পি বাই কিউ আর প্লাস এই অংশটুকু আর এস প্লাস এল মাইনাস 1 ইন্টু আর। কথা কি বুঝছো? এই অংশটুকুর জন্য। তাহলে এই অনুযায়ী এখান থেকে একটা ইকুয়েশন প্রমাণ করছে, করে পরবর্তীতে বলছে এই দুটাকে আবার ইন্টারচেঞ্জ করা হয়েছে। করে ইন্টারচেঞ্জ মানে এই যে ব্যাটারিটা ইন্টারচেঞ্জ করা হয়েছে। তাহলে প্রথমবার ছিল L1 এ, পরেরটাতে ছিল L2 তে। সেই ইকুয়েশনটা আবার ওই একইভাবে লেখা হয়েছে, লেখে ওই অনুযায়ী বলে যে এই যে এরকম একটা ইকুয়েশন আসবে। দেখলেই পারবা, এই দুটো ভালো করে পড়বা। এই অনুযায়ী একটা অঙ্ক আছে 13.12, এই অনুযায়ী এই ম্যাথটা করবা। আচ্ছা, এতগুলো তো তোমাদের এখন পড়ানোর সময় নাই, তাহলে একটা কাজ করতে হবে। এই শোনো, আগে কোশ্চিন করি, বুঝছো কি? জি জি স্যার। স্যার। না হলে তো এই স্লাইডে তো অনেক ব্রিজ আছে, এতগুলো ব্রিজ তো তোমরা যেহেতু ব্রিজ পড়োনি, এখন আমি কিভাবে কি করি? স্যার তাহলে স্যার যেটা আমরা যে আপাতত আগে দুইটা পড়ো, ঠিক আছে? যদি লাগে পরে আমি আবার অন্য ব্রিজ পড়াবো নি, হ্যাঁ? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে এটা পড়ো, এটা লাগবে লস অফ চার্জ মেথড। এটা যেটা দিয়ে তোমাদের প্র্যাকটিক্যাল করালাম, মনে আছে? জি স্যার। এটা তো জানোই, এই অনুযায়ী এটা পড়বা। এটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা ছিল মেজারমেন্ট অফ আর্থ রেজিস্ট্যান্স, ফল অফ পোটেনশিয়াল মেথড, এটা আমরা ব্যবহার করি। এর নাম কি? ফল অফ পোটেনশিয়াল মেথড। কিভাবে কাজটা করবে দেখো আমি বলি। আর্থ রেজিস্ট্যান্স মানে বুঝছো কি? কি বুঝাচ্ছি এটা? দেখবা বড় বড় সাব স্টেশন গুলো আছে না, জি স্যার। অথবা বড় বড় ডিভাইস গুলো আছে, অথবা আমাদের বাসা বাড়িতে দেখবা যে একটা আর্থিং রড ঢুকে দেওয়া হয় মাটির ভিতরে, দেখছো কি? জি স্যার, দেখছি স্যার। হ্যাঁ, এই আর্থিং রেজিস্ট্যান্স, এই যে রডটা আমরা ঢুকাই দিচ্ছি, এই রডটা যে আমরা মাটির ভিতর প্রবেশ করাই দিলাম, এখানে রেজিস্টিভিটি যতটা কম হবে তত আমাদের ভালো। কারণ রেজিস্ট্যান্স বেশি হলে কি সমস্যা বলো? স্যার কারেন্ট ফলো হইতে সমস্যা হচ্ছে। হ্যাঁ, কারেন্ট প্রবাহিত করতে সমস্যা হবে। এই জন্য আমাদের আর্থ রেজিস্ট্যান্সটা মেজারমেন্ট করতে হয়, যে আমরা একটা যে রডটা পুঁতে দিলাম মাটির ভিতরে, তার রেজিস্ট্যান্সটা আসলে কম আছে কিনা না বেশি হয়ে আছে, সেটা নির্ণয় করা যায় ফল অফ পটেনশিয়াল মেথডের মাধ্যমে। কিভাবে করছে দেখো, বলছে দেখো, অ্যাজ শোন ইন ফিগার 13, এটার কথা বলছে। দ্য লাইন অফ দ্য ফার্স্ট ইলেকট্রোড কারেন্ট ডাইভার্স এন্ড দোজ দ্য সেকেন্ড ইলেকট্রোড কারেন্ট কনভার্স। প্রথমে আগে কি করা হয়, এটাই হলো তোমার হলো আর্থ ইলেকট্রোড, বুঝছো কি? আমরা যেটা মেজারমেন্ট করব
এরকম দুইটা রড আমরা এইভাবে আলাদা জায়গায় পুঁতে দিব মাটির ভিতরে, দিয়ে আমরা এই দুটোর মধ্যে একটা ভোল্টেজ লাগাই দিব, পোটেনশিয়াল মাপবো, আর এখানে আমরা একটা অ্যামিটার লাগাই দিব। দিলে এই যে রেজিস্ট্যান্সটা পাওয়া যাবে, মানে কি এটা আসলে কি হয়, ঘটনাটা যেটা দাঁড়াইছে সেটা হচ্ছে এখান থেকে যে ফিল্ডটা তৈরি হচ্ছে, এই ফিল্ডটা ই এবং বি, ভালো করে একটু দেখবা, এইটা হলো ই এবং বি, এর মধ্যে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়, তার মানে কি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, এটাই এই ইলেকট্রিক ফিল্ড গুলো এইভাবে লাইন করে দেখানো আছে। কথা কি বুঝছো? এই যে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে এই যে এই ইলেকট্রিক ফিল্ড গুলা দেখানো আছে দুই মাথায়। বুঝতে পারছো কি? এখন এর মাঝের যে বিন্দুগুলোতে, তার মানে তোমরা জানো যে জায়গায় প্লাস সেই জায়গাটার থেকে অনেকগুলো বেরোছে, আর যে জায়গায় মাইনাস সেই জায়গায় অনেকগুলো প্রবেশ করছে, কিন্তু সবগুলো তো আর আমরা এতগুলো নিয়ে আসার দরকার নেই। যেগুলো লাইন গুলো কি হয়, স্ট্রেট বরাবর হয়, সেইগুলোই এটা দেখানো হয়। তাহলে ওই অনুযায়ী আমরা কি করব, এই যে এই মিডল পোর্শন অংশটুকুর মধ্যে, এই যে মিডল পোর্শন যে অংশটুকু, এই অংশটুকুর মধ্যেই আমরা এইখানে পাবো কম, এখানে পাবো কম, এই যে মিডল পোর্শন, এটাই হলো আমাদের আর্থ রেজিস্ট্যান্স। এটা কিভাবে বের করব, ওর যে ভোল্টেজটা পাবো আর এখানের যে অ্যামিটারের কারেন্টটা পাবো, এই দুটোর আমরা ভাগ করে দিলেই আমরা এই আর্থ রেজিস্ট্যান্স পেয়ে দেবো। দেখো লেখা আছে ভি অফ ই এ, তার মানে ই এবং এ, এই যে পয়েন্টটাতে আছে, এই যে একটা হলো ই পয়েন্ট আর একটা হলো তোমার হলো এ পয়েন্ট, এ না ওটা বি হবে, এটা এটা এ হবে। হ্যাঁ, কথা কি বুঝছো? ই এবং এ এর ভিতরে যে ভোল্টেজটা সেটা আমরা দিব, আর এই অ্যামিটার দিয়ে যে কারেন্টটা সেই কারেন্টটা এখানে বসাই দিব, তাহলে আমরা আর্থ রেজিস্ট্যান্স পেয়ে যাই। এটাকে বলা হয় ফল্ট অফ পোটেনশিয়াল মেথড। আর একটা জিনিস, কিছু জিনিস আছে যে দেখো এর বলছে দ্য টোটাল টলারেবল ইলেকট্রোড আর্থ রেজিস্ট্যান্স ভ্যালু শুড বি অ্যাজ লো অ্যাজ পসিবল। তার মানে যত কম হবে তত ভালো। আইডিয়ালি এর মানটা 5-এর থেকে কম হতে হবে। কত হতে হবে? 5-এর থেকে কম। 1-এর থেকে কম হওয়াটা সবচেয়ে বেশি ভালো। সাধারণভাবে দেখা যায় 0.5 ওহম থেকে সামথিং ওহম পর্যন্ত। কি কি ভাবে আমরা এই জিনিসগুলোকে ওভারকাম করতে পারি, যে কোথাও যদি আমাদের কি হয়, ধরো রোদটা বেশি হয়ে যায়, তাহলে ওই মাটিগুলো আমাদের খুঁড়ে ফেলতে হয়, দিয়ে সেখানে কি করতে হয়, সোয়েল রেজিস্টিভিটি প্লে সিগনিফিকেন্ট রোল। স্যান্ডি অর ড্রাই সোয়েল ক্যান মেক ইট চ্যালেঞ্জিং টু অ্যাচিভ লো রেজিস্ট্যান্স। তাহলে কি করতে হয়, ময়েশ্চার এন্ড টেম্পারেচার ক্যান ইম্প্যাক্ট সোয়েল তোমার হলো রেজিস্টিভিটি। কি কি জিনিসগুলো এর ইফেক্ট ফেলে সেটা বলা আছে। ইলেকট্রোড ম্যাটেরিয়াল যেটা, সেগুলাও এই সয়েলের রেজিস্টিভিটিটা কি করে, নিয়ন্ত্রণ করে। তাহলে উপায় কি, এটা রিডিউস করা, ইনক্রিজিং ইলেকট্রোড লেন্থ, যে রডটা বসাতে তার লেন্থ বেশি করা, তারপর ইলেকট্রোডের ডায়ামিটার বেশি করা, ইউজিং মাল্টিপল ইলেকট্রোড ব্যবহার করা, তারপরে অ্যাডিং সাবস্ট্রেট লাইক সল্ট, আর হলো মাটির ভিতরে যেটা আছে ওর ভিতরে কি লবণ মিক্সিং করে মাটিকে রিসাবল করে দেওয়া, আর হচ্ছে ডিপ বোরিং গ্রাউন্ড, তার মানে অনেক দূর পর্যন্ত বোরিং করে তারপরে আমাদের ইলেকট্রোড বসানো। তাহলে এটা হলো তাদের ওভারকাম করার উপায়। কথা কি বুঝছো? কোশ্চিনটা হলো কি, ফলো পোটেনশিয়াল মেথডের মাধ্যমে কিভাবে তুমি আর্থ রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারবা, আর কি কি কারণে আর্থ রেজিস্ট্যান্স বাড়তে পারে, এর আইডিয়াল ভ্যালু কত, এবং হলো কি কি উপায়ে আমরা এটা রিডিউস করতে পারি। কোশ্চেনটা কি বুঝছো? স্যার তখন কি স্যার ফিগার জি সহ স্যার। দেখাইতে হবে? হ্যাঁ, এই ফিগার সহ এটা পুরোটা লিখবা। আর আরেকটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আছে, এই অঙ্কটা প্রায় দেই এই জন্য। লেখা তো দেখো, on a 200 volt supply a fault having a resistance 20 ohm developed between the unearthed end of the winding of the electric heater and the frame. If the resistance of the substation earth electrode is 4 ohm, তার মানে আর্থ ইলেকট্রোড এর মান, তার মানটা বলছে 4 ওহম। দ্যাট অফ হিউম্যান বডি, একজন মানুষের দেওয়া আছে হলো কত ওহম, 200 ওহম। এন্ড দ্য সেফ ম্যাক্সিমাম কারেন্ট থ্রু দ্য বডি, তার মানে এই বডির ভিতর দিয়ে সর্বোচ্চ 25 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট গেলে এই লোকটা শক খায় না, কিন্তু এর বেশি গেলেই তোমার এর ভিতর দিয়ে, এর শরীরের ভিতর দিয়ে শক লাগা শুরু হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? তাহলে বলছে হোয়াট ইজ দ্য সেফ ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স
অফ দ্য কনজিউমার আর্থ ইলেকট্রোড। তাহলে কনজিউমারের আর্থ যে ইলেকট্রোড আছে তার তোমার বলছে যে সেফ কত রেজিস্ট্যান্স হলে এই লোকটা শক না খেয়েই এর ভিতর দিয়ে কি হবে, কারেন্টটা পাসিং হয়ে যাবে। বুঝছো কি? এই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এটা দেখবা 14 নম্বর চ্যাপ্টারে এই অঙ্কটা দেওয়া আছে, খুব সহজ ভাবে করে দেওয়া আছে। 14 নম্বর থেকে এটা দেখে নিবা। হ্যাঁ, ছোট একটা অঙ্ক। এখানে রেজিস্ট্যান্স মানে এখানকার ভোল্টেজ পটেনশিয়াল মাপবা, আর এখানকার যে কারেন্টটা গেছে এটা মাপে নিবা, এই রেজিস্ট্যান্সটার মানটা তখন বের হয়ে যাবে। এই রেজিস্ট্যান্সটা মান বের হলে মানে এর ভিতর দিয়ে যে পরিমাণ সেভ কারেন্ট, এটা এই কারেন্টটা যেটা আসবে, এই কারেন্টটা যেটা আসবে সেই কারেন্টটা দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা হলো এটা আর একটা হলো এটা। এর ভিতর দিয়ে ম্যাক্সিমাম ধরবা হলো 25, তাহলে এর বিরুদ্ধে কত গেছে সেটার মান বের হয়ে যাবে। এর বিরুদ্ধে কত গেছে সেটা যদি বের হয়ে যায় তাহলে এই রেজিস্ট্যান্সটা তুমি বের করে ফেলতে পারবা। কেবল ফল্ট এটা পড়ছো, দেখো তো, মারি লুপ টেস্ট, ভার্লি লুপ টেস্ট। না স্যার। বুঝলাম না, তাহলে এটা কি পড়ালো? এখান থেকে তো 2 সেট কোশ্চেন হবে সব মিলে। স্যার আমরা চ্যাপ্টার 1 থেকে 10 পর্যন্ত পড়াইছি শুধু, আর কিছু পড়াই নাই। 1 থেকে 10 পর্যন্ত পড়ায় লাভ কি খালি? আচ্ছা, যেগুলো বলতেছি মনে করো আজকে এগুলো সব কোশ্চেন, বুঝছো? জি স্যার। আচ্ছা, আরেকটা আছে হলো লোকালাইজেশন অফ কেবল ফল্ট। দুই ধরনের ভাবে ব্যবহার করতে পারে, একটা হলো মারি লুপ টেস্ট বলি, আরটা হলো ভার্লি লুপ টেস্ট। কি ঘটনা ঘটানো হয় ভালো করে বুঝো। পি এবং কিউ দুটো আমাদের রেজিস্টার থাকে, আর একটা হলো সাউন্ড কেবল আর একটা হলো ফল্টি কেবল, মানে দুটো তার দেওয়া আছে। সাউন্ড কেবল মানে ভালো তার, আর ফল্টি কেবল মানে যেখানে আমাদের ফল্ট ঘটছে, আমরা ডিটেক্ট করতে চাচ্ছি আর ফল্ট কোথায় ঘটছে, ওই কেবলটার লোকেশনটাতে ঘটছে সেটা বের করবো আমরা। তাহলে এই অংশটুকু ভালো করে দেখো, পি আর কিউ দেওয়া আছে, আর এটা দেওয়া আছে সাউন্ড কেবল, এটা দেওয়া আছে হলো ফল্টি কেবল। তাহলে এই সাউন্ড কেবল আর ফল্টি কেবল ভালো করে খেয়াল করো, এই দুই মাথায় লাগানো আছে একটা গ্যালভানোমিটার, আর এখানে একটা সোর্স দেওয়া আছে। এইখানে কি হয়ে গেছে, ফল্ট ঘটে গেছে। তাহলে আমাদের হাতে শুধু এই অংশটুকু আছে, এই অংশটুকু কিন্তু হাতে নাই। এই অংশটুকু মনে করো মাটির ভিতর বসে গেছে, মনে করো দুটো তার নিয়ে আমরা দেখার চেষ্টা করতেছি। হ্যাঁ, মানে এই অংশটুকু অনেক দূরে আছে মনে করো। হ্যাঁ, আমাদের এই অংশটুকু হাতে আছে। তাহলে আমরা কি করব, কাজটা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা গ্যালভানোমিটার লাগাই দিয়ে পি কিউ এটা আমরা চেঞ্জ করে ব্যালেন্সিং করার চেষ্টা করব। তা মনে করলাম এই যে সাউন্ড কেবল, এই সাউন্ড কেবল পর্যন্ত থেকে ফল্ট লেন্থ পর্যন্ত এর রেজিস্ট্যান্সটা হলো আর, আর এখান থেকে এই লেন্থটা হলো আমাদের হলো এক্স। এখন এই লেন্থটা হলো টোয়াইস এল, এখন এটা এল এটা এল, এটা এখন টোয়াইস এল হলো কেমনে, এই জায়গাটায় ধরে নেওয়া আছে একবারে শর্ট, তোমার হলো কি দেওয়া আছে, মনে করো শর্ট রেজিস্ট্যান্স দেওয়া আছে, সামান্য পরিমাণ রেজিস্ট্যান্স, এই জন্য এই লেন্থটা এল এই লেন্থটা এল ধরা আছে, মানে টোয়াইস এল ধরা আছে। তাহলে ব্যালেন্সিং অনুযায়ী কি জানি আমরা, পি বাই কিউ, মনে করো আর বাই এস ছিল, এস এর বদলে এখানে আসছে হলো এক্স। তাহলে এই যে কিউ বাই এক্স, তাহলে কিউ বাই এক্স যদি হয় তাহলে এখান থেকে এটা বলছে পি বাই আর কিউ বাই এক্স, এই দুটো পরস্পর সমান দিয়ে আমাদের এখানে এদের নিচে যোজন করা হয়েছে, নিচে যোজন, তাহলে এক্স এর ভ্যালুটা হলো এত। এখন আর প্লাস এক্স যেটা দেখো, এই যে হলো আর, এই অংশটুকু হলো এক্স, তাহলে এই পুরো অংশটুকুর লেন্থটা হলো টোয়াইস এল, এজন্য বলছে টোয়াইস এল। এই যে টোয়াইস এল, তার মানে আমরা কি লিখবো, রো ইন্টু টোয়াইস এল ডিভাইড বাই এ। আর এই এক্স যেটা, এই এক্সটা হলো এল ওয়ান এর সাপেক্ষে, তাহলে এটা কি এল ওয়ান রো ডিভাইড বাই এ, এ আর রো এই দুই পাশে কেটে যাবে, যদি কেটে যায় তাহলে এল ওয়ান ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই পি প্লাস কিউ ইন্টু টোয়াইস এল। এই অনুযায়ী অঙ্ক আছে, মারি লুপ টেস্ট এবং ভার্লি লুপ টেস্ট, মারি লুপ টেস্টের অঙ্ক আছে। তাহলে মারি লুপ টেস্টের অঙ্কগুলো করবা, লেখা থাকবে এরকম যে একটা ফল্টি কেবল দেওয়া আছে, তার লেন্থ এত, পি কিউ এর রেজিস্ট্যান্স দেওয়া আছে, বুঝছো? তাহলে এগুলা মান দেওয়া থাকবে, বলবে যে কোথায় যায় এই ভাই ফলটা করছে, তখন বলবে এই এল ওয়ানে ফলটা করছে। ক্লাসটা একটু রেকর্ড করে ভাই। আচ্ছা, যেহেতু স্যার তোমাদের ক্লাসটা একটু পড়ায়নি, রেকর্ড করলে ভালো হতো। রেকর্ড এতক্ষণে যদি বলতেছো তাহলে কেমনে হইলো? আচ্ছা, তোমরা এটাই পড়ো, মারি লুপ টেস্টটাই পড়ো, আর মারি লুপ টেস্টের অঙ্ক করবা, ঠিক আছে?
কারণ এখন যদি এত কিছু পড়াই তাহলে ধরে রাখতে পারবে না নি। তাহলে কি কি বললাম এই স্লাইড থেকে বলো। আমি বলে দিই, দেখো এই স্লাইড থেকে পড়বা মেইনলি হুইস্টন ব্রিজ, ব্রিজ সেন্সিটিভিটি, আর একটা বললাম ক্যারি ফোস্টার স্লাইড ওয়্যার ব্রিজ। এরপরে যেটা পড়বা সেটা হচ্ছে, এরপরে পড়বা হলো লস অফ চার্জ মেথড, ফল অফ পটেনশিয়াল মেথড, আর একটা পড়বা হলো এই অঙ্কটা দেখবা, আরটা দেখবো হলো মারি লুপ টেস্ট। দেখো এই যে এটা চ্যাপ্টার 14, স্লাইড 2 চ্যাপ্টার 14, 14 এ এই আর্টিকেল গুলো দেওয়া আছে, আর এই যে অঙ্কগুলো দেওয়া আছে অনেকগুলো, তাই এতগুলো অঙ্ক করার দরকার নেই। তোমরা যে যে কয়টা ব্রিজ যেগুলা পড়তেছো, যেগুলো বললাম ওগুলোরই অঙ্কগুলো পড়বা, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, স্যার এই স্লাইড থেকে কয় সেট আসতে পারে? এই স্লাইড থেকে 1.5 সেট অথবা 2 সেট কোশ্চেন হবে। দেড় সেট 2 সেট এটা আমি করব, হ্যাঁ। এখন তোমার স্যার কি করবে তার উপর নির্ভর করবে। ব্রিজ থেকে সব মিলে 2 সেট কোশ্চেন হওয়ার কথা। আমি তোমার স্যারের সাথে আলাপ করবো নি। এটা পড়ানো হচ্ছে, দেখো তো এসি ব্রিজ, তার মানে ব্রিজ তো পড়েনি তোমরা, 16 নাম্বার চ্যাপ্টার এটা পড়নি না? না স্যার। জি স্যার। না স্যার। কি রিফাত, জি স্যার বললে তো পড়ছো? স্যার বললাম স্যার যে পড়া বললাম স্যার। পড়া হয় নাই। আচ্ছা দেখো এসি ব্রিজের তাহলে একটা দুটো পড়বো খালি, হ্যাঁ, যে কোশ্চেন গুলো থাকার মতো। এসি ব্রিজ আগেরটা যেরকম ডিসি ব্রিজ ছিল, এখানে গ্যালভানোমিটার ছিল, আর এটা হলো ডিটেক্টর থাকে। কিভাবে? এটারও একই রকম, পি বাই কিউ আর বাই এস যেরকম ছিল, এটাও কি হবে, এই যে Z1/Z2 Z3/Z4। হিসেবটা কি বুঝছো? পি বাই কিউ আর বাই এস ছিল না, এটা কি হবে Z1/Z2 Z3/Z4। Z4। হ্যাঁ, এসি ব্রিজের জন্য, হ্যাঁ? এটা এখানে একটা ডিটেক্টর থাকবে। আচ্ছা, আর এটা বুঝতে পারতেছো জেড এর মধ্যে কি থাকতে পারে, আর প্লাস জে এক্সেল হতে পারে, ওগুলো কথাগুলোই বলছে। তোমরা এটার মধ্যে শুধু এটাই পড়ো, জেনারেল ইকুয়েশন অফ এসি ব্রিজ, হ্যাঁ। এটার থেকে যেটা পড়বা কোনটা পড়াই, ধরো অনেকগুলো তো ব্রিজ আছে। আচ্ছা তোমরা ইয়ে পড়ো, ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স ব্রিজ পড়ো, যাও, তাহলে ওটাই দিবনি, যাও কোশ্চেন, এটা ভালো করে পড়বা, মনে থাকবে। কি নাম? ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স ব্রিজ। কি ঘটনা ঘটে দেখো, এই যে এখানে একটা R1 আছে, এটা L1, এটা R3, এটা R2 আছে, এটা হলো R4 আছে। ব্যালেন্সিং করার জন্য আমরা এখানে চেঞ্জ করলে ডিটেক্টরে যখন 0 হবে তখন ব্যালেন্স, তার মানে কি, এই যে এই অংশটুকু হলো Z1/Z2 Z3/Z4, মানে গুণ করলে যেরকম হবে, এই দেখো 1423, মানে কোনটা, এই যে একের সাথে দেখো আর প্লাস জে ওমেগা L1 ইন্টু R4, মানে এটা এই কর্নার আর এই কর্নার গুণ করলে পরস্পর কি হবে, সমান হবে। তাহলে এই দুটো ইকুয়েশন সলভ করলে R1 এর মান বেরোবে এরকম, L1 এর মান বেরোবে এরকম। বুঝছো কি? কোয়ালিটি ফ্যাক্টর আছে ওখানে, কোয়ালিটি ফ্যাক্টর মানে ওমেগা L1, এটা দেখছো তোমরা, ওই মানটা বসাই দিলে এটা, আর অ্যাডভান্টেজ এই পর্যন্ত পড়বা। এগুলো তো অনেকগুলো ব্রিজ আছে, এখন কোনটা পড়ায় বলো। আচ্ছা আর একটা পড়বা, দুটো ব্রিজ পড়ো, যাও, এই দুটোই শেষ। ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স ব্রিজ দেখে এরকম মনে করবা, এই ব্রিজের দেখো এইখানে পার্থক্যটা হচ্ছে, এটা সিরিজে আসছে, ভালো করে দেখো, এই দেখো এই দুটো কি ছিল, প্যারালাল ছিল,
আর হে ব্রিজে কি আছে? এই দুটা কি আছে বলো? সিরিজে আছে, বুঝছো কি? হ্যাঁ, তাহলে সিরিজে হলে একই রকম হবে, খালি মানগুলো চেঞ্জ হবে। এটার সাথে এটা গুণ করবা, এটার সাথে এটা গুণ করবা, করে L1 এর মান বের করবা আর R1 এর মান বের করবা। L1 আর R1 বের হলে এই যে কোয়ালিটি ফ্যাক্টর বেরোছে এরকম। কোশ্চিন একটা থাকতে পারে এরকম যে এটার অ্যাডভান্টেজ দেখবা, এই যে ডিফারেন্সিয়েট বিটুইন ম্যাক্সওয়েল এন্ড হেজ ব্রিজ অন বেসিস অন কিউ ফ্যাক্টর। তার মানে এর কিউ ফ্যাক্টর কেমন আর এটার কিউ ফ্যাক্টর কেমন, দাও এর কিউ ফ্যাক্টরটা এরকম আর এটার কিউ ফ্যাক্টরটা এরকম, তার মানে পরস্পরের কি হয়ে গেছে দেখো, রেসিপ্রোকাল। বুঝতে পারলা কি সম্পর্কটা? কথা কি বুঝছো? স্যার এক- একটা হলো ওমেগা C4R4 আর একটা কি আছে 1/ওমেগা C4R4। এই একটাই কোশ্চিন, দাও এসি ব্রিজ থেকে আর কিছু পড়ালাম না, দাও। তাহলে 16 নাম্বার চ্যাপ্টার পড়বা। এবার আসো চ্যাপ্টার 8। সব কি তো পড়ছো এখন? আরে এগুলো পড়বা, 10 পর্যন্ত তো পড়ছো। চ্যাপ্টার 8 এদের এই আর্টিকেল গুলো পড়বা, 8.2, 8.2.1, 8.4, 8.12। আর এদের এই 3টা অঙ্ক আছে, এই 3টা অঙ্ক করবা। এখান থেকে ডি আর্থনোভাল গ্যানভোলোমিটার এটা পড়বা। এরপরে চ্যাপ্টার 9 এই যে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল, এই অনুযায়ী এদের এই আর্টিকেল গুলো পড়বা, যেহেতু 9 পড়ানো হয়েছে তাহলে এগুলো পড়বা আর এদের এই অঙ্কগুলো করবা। তারপরে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার চ্যাপ্টার 10 এই যে আর্টিকেল গুলো পড়বা। চ্যাপ্টার 11 পড়ছো? না স্যার। এটা কেমন হলো? চ্যাপ্টার 13 পড়োনি? স্যার চ্যাপ্টার 1 না থেকে স্যার। 10 পর্যন্ত স্যার শেষ, এরপর আর পড়ায় না স্যার কিছু। আচ্ছা, আরো পড়তে হবে 11, 13, 21, 24, 25। এখন এগুলো এতগুলো পড়ানো তো কঠিন, তাহলে স্পেসিফিক করে পড়াতে হবে যে কোশ্চিন গুলো আমি করব সেই জাতীয় হবে। তোমাদের স্যার কি ক্লাস শেষ করে দিছে? জি স্যার। কোর্স শেষ স্যার। হ্যাঁ, জি স্যার, কোর্স স্যার শেষ। বলে কি রে? তাহলে এগুলো পড়ায়নি? 11, 13, 21, 24, 25 এগুলো চ্যাপ্টার পড়ায়নি? না স্যার না তাহলে স্যার। এতগুলো চ্যাপ্টার না পড়ে কোর্স শেষ হয়ে গেল, কেমন হলো? আচ্ছা, তাহলে একটা কাজ করো, আগে এই পর্যন্ত যা বললাম এই পর্যন্ত আগে পড়ো। এই পর্যন্ত মোটামুটি 4 সেটের মতো হয়েছে। হ্যাঁ, আরো 3 সেটের মধ্যে আছে। আমি তোমার স্যারের সাথে কথা বলতেছি, স্পেসিফিক কোশ্চিন যেন পড়ায় তোমাদের। আগে এই পর্যন্ত দেখো আগে। হ্যাঁ, জি স্যার স্যার চ্যাপ্টার 1 থেকে 16 পর্যন্ত 4 সেট। হ্যাঁ, কারণ চ্যাপ্টার 1 থেকে 16 পর্যন্ত 4 সেট বলতে মানে ইয়ে তো নাই, সবগুলো তো নাই। জি স্যার, পড়তে হবে আমাদের স্লাইডগুলো চ্যাপ্টার কোনটা, এই দেখো চ্যাপ্টার 1, 2, 3 পড়তে হবে, তারপরে 4 নাই, 5 নাই, 6 নাই, 7 নাই, চলে আসবে চ্যাপ্টার 8, চ্যাপ্টার 9, চ্যাপ্টার 10। তোমরা কি এগুলো পড়ছো নাকি? 4, 5, 6 তো পড়ছো? জি স্যার ওগুলো সব জি পড়াইছে স্যার। স্যার স্যার কোন পৃষ্ঠা বাকি জানেন স্যার? সব পৃষ্ঠা পড়ানো হয়েছে স্যার। যেগুলো সিলেবাস আছে সেগুলো পড়ানো লাগবে না? আচ্ছা, আমি তোমার স্যারের সাথে কথা বলে দেখি উনি কিভাবে কি কোশ্চিন করতেছে, তাহলে তো আরেক মুসিবত হয়ে যাবে। তোমরা তো ব্যাঘাতে করে দেওয়া শেষে মনে হচ্ছে। আমি এক প্যাটার্নে কোশ্চিন করবো, সে আরেক প্যাটার্নে কোশ্চিন করবে। হ্যাঁ, স্যার এই জন্য তো বলছিলাম আমাদের অবস্থা শোচনীয়। আচ্ছা ঠিক আছে, আমি তোমার স্যারের সাথে আগে আলাপ করি।
আলাপ করে তাহলে কোন কোনগুলা উনি কিভাবে কি করতেছেন সেই অনুযায়ী আমি বলে দেই, দুই একটা চ্যাপ্টারের কিছু টপিকস ওই অনুযায়ী পড়াক, দিয়ে কারণ কোশ্চিন তো করতে বলছে, আমি তো কোশ্চিন না, আমি তো তোমাদের সাথে আমি তো মনে করছি যে হয়তোবা পড়াইছে, তোমরা হয়তোবা বুঝতেছো না যে কোন কোন চ্যাপ্টারে কি, তো এতগুলো চ্যাপ্টার যে পড়াইনি তা তো বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে সিলেবাসের সাথেই মিল রাখছিলাম। ঠিক আছে, আমি স্যারের সাথে আলাপ করে দেখতেছি। ঠিক আছে, জি স্যার। আপাতত আগে এই জি পর্যন্ত, যে পর্যন্ত 16 পর্যন্ত বললাম এ পর্যন্ত করো, তোমাদের আরো একটা দুটা ক্লাস মনে হয় নিয়ে লাগবে মনে হচ্ছে, দেখি আগে আমি আগে আলাপ করে দেখি, তারপরে কথা বলতেছি।